ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন সংবাদ সম্প্রসারণে সবাইকে স্বাগত জানাই। আমি মজুমদার জুয়েল। দিনে বাছাই করা সংবাদ এবং এর পর্যালোচনা নিয়ে সংবাদ সম্প্রসারণে আজকে অতিথি হিসেবে অনলাইনে যুক্ত আছেন মাছরাঙা টেলিভিশনের প্রধান সম্পাদক রেজওয়ানুল হক রাজা এবং জাতীয় প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ইলিয়াস খান। দুজনকে স্বাগত জানাই সংবাদ সম্প্রসারণে। ইলিয়াস খানকে দিয়ে শুরু করি। এই যে জিনিসপত্রের দাম নিয়ে গত বেশ কিছুদিন ধরেই খুব ভয়াবহ অবস্থা, মানুষের তো কেনার অবস্থা আছে বলে মনে হয় না। এই পরিস্থিতি কেন? ইভেন চালের দাম, সবজির বাজার কিন্তু আপনি দেখবেন কোনো কিছুর পণ্যের সরবরাহে ঘাটতি নাই, তারপরও দাম বেশি। নিয়ন্ত্রণ মানে কেউ দেখে? আগে আমরা বলতাম দেখার কেউ নেই, এখন তো দেখার অনেকেই থাকার কথা। কই তারা? এটি দুর্ভাগ্যজনক যে পণ্যের দাম যেভাবে বাড়ছে, বাজারে আগুন লেগেছে। সবাই বলে মধ্যবিত্তের জন্য খুব কষ্টকর জীবনযাপন হয়ে গেছে। এই সরকারের কাছে কিন্তু মানুষের প্রত্যাশা করার সুযোগ ছিল বেশি। এই কারণে আমরা জানি রাজনৈতিক সরকার যখন থাকে তখন ধরুন তাদের নেতা কর্মীরা কিন্তু এই ধরনের সিন্ডিকেটের সঙ্গে যুক্ত থাকে। কিছু করার খুব টাফ হয়ে যায়, তাদেরকে নিয়ন্ত্রণ করা অনেক সময় টাফ হয়ে যায়। সেক্ষেত্রে এখন যে সরকার আছে তাদের তো কোনো এরকম রাস্তাঘাটে নেতা কর্মী চাঁদাবাজ থাকার কথা না, কিন্তু তারাও কেন নিয়ন্ত্রণ করতে পারছে না আমি বুঝতে পারছি না। সরকার অনেক বড় বড় কথা বলছে বিভিন্ন ক্ষেত্রেই, শুধু দ্রব্য মূল্য না, অন্যান্য ক্ষেত্রে যে বড় বড় কথা বলছে, আইন শৃঙ্খলা রক্ষা, সুশাসন, সবকিছু কিন্তু সরকার ব্যর্থ হচ্ছে। এটি আসলে আমাদের জন্য দুর্ভাগ্যজনক। আমি যেটি বলতে চাই, এই অবস্থায় একটি স্থিতিশীল সরকার আসা দরকার, একটি নির্বাচিত সরকার আসা দরকার। নির্বাচিত সরকার আসলে এই যে পণ্যমূল্য বৃদ্ধি সহ নানা সমস্যা এখন দেশে রয়েছে, আইন শৃঙ্খলার সমস্যা রয়েছে, মব সন্ত্রাস চালানো হচ্ছে, এগুলো সব নিয়ন্ত্রণে আনবে। রাজনৈতিক সরকার ক্ষমতায় না আসলে এগুলো কিন্তু নিয়ন্ত্রণে আসা সম্ভব না। সুতরাং আর এই রাজনৈতিক সরকারের সুবিধা হচ্ছে বা তাদের দায় হচ্ছে যে তাদের ভোটারদের কাছে বারবার যেতে হয়, যদিও গত 15.5 বছর যেতে হয়নি। কিন্তু আগামী দিনে যে সরকারগুলো আসবে, বাংলাদেশে যে রাজনীতি যে মোড় ঘুরেছে, সেক্ষেত্রে কিন্তু জনগণের কাছে না গিয়ে কোনো উপায় নেই, তাদের জবাবদিহি করতে হবে। সেক্ষেত্রে তারা চিন্তা করবে যে আমি দ্রব্যমূল্যটা কিভাবে নিয়ন্ত্রণে রাখতে পারি, আমি আইন শৃঙ্খলা পরিস্থিতি কিভাবে নিয়ন্ত্রণে রাখতে পারি। এই সরকারদের সেসব দায় নেই, সুতরাং তারা খুব বেশি নজর দিচ্ছে বলে আমার মনে হয়। যদিও তারা রমজানের দ্রব্যমূল্যটি ভালো নিয়ন্ত্রণে রেখেছিল, আমরা দীর্ঘদিন পর দেখেছি, কিন্তু এখন আবার সবকিছু ভেঙে পড়েছে। সুতরাং আমি যে কথাটা আগেও বলেছি এখনো বলি, একটা নির্বাচিত সরকার এখন দরকার। যত দ্রুত সম্ভব নির্বাচন হয়ে গেলে আমাদের এই যে সমস্যাগুলো আছে এগুলোর অবসান হবে বলে আমি মনে করি। রেজওয়ানুল হক রাজার কাছে আসি। এখনো তো সিন্ডিকেটের কথাই বলা হচ্ছে, এখন কোন সিন্ডিকেট, কারা? ধন্যবাদ। আমি ইলিয়াসের সঙ্গে একটা বিষয় একটুখানি দ্বিমত করি। সেটা হলো যে তিনি বলছেন যে পলিটিক্যাল গভর্নমেন্টের সময় চাঁদাবাজি আর সরকারি দলের লোকজন থাকে, তাদের মধ্যে থেকে চাঁদাবাজি করা হয় ইত্যাদি। এখন তো সরকারের কোনো দল নাই, কেন চাঁদাবাজি নিচ্ছে? সরকারি দল অফিসিয়ালি নাই, কিন্তু যে দলগুলো এক্সিস্ট করছে তাদের মধ্যে থেকেও তো চাঁদাবাজির অভিযোগ উঠেছে জোরে সোরে। বিএনপি বলে জামাত ইসলামের লোকজন বিভিন্ন জায়গায় অপকর্ম করছে, দখলবাজি করছে। জামাত ইসলামী উল্টা বিএনপির দিকে আঙুল তুলছে সারা দেশে চাঁদাবাজি করার কারণে। সুতরাং পলিটিক্যাল সরকারি দলের সরকারের ছত্রছায়া না হলেও পলিটিক্যাল দলের ছত্রছায়া চাঁদাবাজি কিন্তু চলছে, সেটি আমরা সারা দেশে চলছে। এবং বিএনপি ইতিমধ্যে তো বেশ অসংখ্য তাদের নেতা কর্মীকে বহিষ্কার করেছে এই সমস্ত কারণে। আপনাদের নিউজেই দেখলাম একটু আগে সিলেটের সাদা পাথর পর্যটন এলাকার যে দুর্দশার কথা, খুবই আলোচিত একটা হট টপিক এখন এই মুহূর্তে। আপনাদের নিউজে দেখলাম এই ওই এলাকা থেকে পাথর কারা তুলে নিয়ে গেল। এখানেও কিন্তু একটি দলের এক নেতার নাম আসছে। তো পলিটিক্যাল পার্টির ছত্রছায়া চাঁদাবাজি বন্ধ হয় নাই, বরং আমি মনে করি যে ফ্রি স্টাইলে হচ্ছে। এবং সরকার যেহেতু দুর্বল, সরকার সেটা নিয়ন্ত্রণ করতে পারছে। স্বয়ং আমাদের পরিবেশ উপদেষ্টা তিনি হতাশার সুরে বললেন যে এই উপদেষ্টা পদে থেকেও আমি এই সাদা পাথর এলাকা রক্ষা করতে পারলাম। অথচ উপদেষ্টা উনি অনেকখানি নিয়ন্ত্রণ করতে পেরেছেন এবং তিনি দুঃখ প্রকাশ করে বলেছেন যে এই পাথর চুরির ক্ষেত্রে সবাই নাকি একজোট হয়ে পাথর চুরি করছে। জি জি বলুন। এই ক্ষেত্রে সব
সবার ঐক্যমত্য তিনি দেখতে পেয়েছেন। হুম। তো সরকার সরকার এত দুর্বল হলে কি করে চলবে যে সবার কাছে অসহায় আত্মসমর্পণ? বিশেষ করে পরিবেশ উপদেষ্টা, যিনি এই পরিবেশ নিয়ে গত 15-16 বছর ধরে যে পরিমাণ সক্রিয় ছিলেন এবং যত কথা তিনি বলেছেন, তিনি দায়িত্বে থাকাকালে সরকার কোনো ব্যবস্থা নিতে পারল না। সে যত বড় শক্তিই হোক, সবার ঐক্য থাকলেও কি সরকার এ ব্যাপারে কোনো কিছু করতে পারে না? এটা আমি বলব যে সরকারের, ওনার বরং উচিত ছিল সরকারের ব্যর্থতা স্বীকার করে চুপ থাকা। যে আমি ভাই সরি, কিছু করতে পারি নাই। কিন্তু কেন অন্যদের ঘাড়ে দোষ। সেন্ট মার্টিন তো বন্ধ করে রেখেছেন, এটা পারছেন না? হ্যাঁ, সেন্ট মার্টিন তো রাইট। মানুষ যেতে পারছে না। হ্যাঁ, সেন্ট মার্টিন যে বন্ধ করে রাখতে, এটা বন্ধ করে রাখতেন। হ্যাঁ। ওইখানে আপনি কয়েকদিন আগে কিন্তু আমাদের এই উপদেষ্টা ম্যাডাম কিন্তু ওই এলাকা ঘুরে এসেছেন এবং তিনি বালুমহাল, এই পাথর কোয়ারি, এই সমস্ত নতুন করে লাইসেন্স দেওয়া হবে না বলছেন। হুম। কিন্তু এই প্রকাশ্য দিবালোকে এইরকম একটা জায়গা থেকে পাথর, শুধু উপরের পাথর না, উপরের পাথর নিয়ে যাওয়ার পরে এখন মাটি খুঁড়ে করে পাথর বের করা হচ্ছে। এবং সরকার এই ক্ষেত্রে অন্তত সরকার আছে কিনা সন্দেহ হচ্ছে আর কি। তো সরকারের কোনো উপদেষ্টার মুখে যদি অসহায় বক্তব্য কেউ আশা করে না, তাদেরকে মানুষ অ্যাকশনে দেখতে চায়। একইভাবে এই যে দ্রব্যমূল্যের কথা আপনি বললেন, হুম। এই সরকারের যেহেতু কোনো পিছুটান নাই, তাদের ভবিষ্যতে ক্ষমতায় যেতে হবে, কি বলে সবাইকে খুশি রাখতে হবে, তাদের তো সেটা প্রয়োজন নাই। তারা শক্ত পদক্ষেপ নিতে পারতেন। এই সরকারের যে জনপ্রিয়তা বা মানে মানুষের যে সমর্থন ছিল তাদের পিছনে, তো সেইটা কাজে লাগিয়ে তারা কিন্তু অ্যাকশনে যেতে পারতেন। কিন্তু তারা সেটা পারছেন না। সিন্ডিকেট সিন্ডিকেটের কথা আপনি বললেন। সিন্ডিকেট আগে একরকম ছিল, এখন আরেক রকম হচ্ছে। কিন্তু সরকার এখানেও কিছু করতে পারছেন না এবং সাধারণ মানুষের নাভিশ্বাস ঘটেছে সত্য। এবং আমি এবার ইলিয়াসের সঙ্গে আরো একটা বিষয় দ্বিমত পোষণ করি যে রাজনৈতিক সরকার এলেই সব রাতারাতি ঠিক হয়ে যাবে, সব সমস্যার সমাধান হবে, এটা আমাদের অতীতের অভিজ্ঞতা বলে না। হ্যাঁ, গত 15 বছরে আওয়ামী লীগের স্বৈরশাসন তো অবশ্যই, এটা তো কোনো কি বলে কোনো সুশাসনের কোনো লেশ মাত্র ছিল না। কিন্তু তারও আগে তো বিএনপি ক্ষমতায় ছিল, আওয়ামী লীগও ছিল। তখনও কি আমরা খুব মানে স্বর্গরাজ্যে বসবাস করেছি নাকি? তা তো না। সুতরাং অভিজ্ঞতা খুব ভালো না। তবে এখন এই আওয়ামী লীগের এই পরিণতি দেখে যদি বাকি দলগুলো বা যারা ক্ষমতায় যাওয়ার আশা করছেন, তারা যদি শিক্ষা নেন এবং নিজেরা যদি সংশোধন করেন নিজেদেরকে, তাহলে হতে পারে। বাট এখনই নিশ্চয়তা দিয়ে বলা যায় না যে সরকার, পলিটিক্যাল গভর্নমেন্ট আসলে সব ঠিক হবে। ও এটা আমাদের দেখারও কিন্তু বাকি আছে এখন। হুম। ইলিয়াস খান, না ঠিক আছে, বিএনপি আওয়ামী লীগের কথা বলেছেন, জামাতের কথাও বলেছেন, রেজাউল হক রাজা, কিন্তু যে দলটি আন্দোলনের মাধ্যমে এলো, তাদের মধ্যেও কি আশার আলো কিছু দেখেন যে তারাও যদি ক্ষমতায় আসে কোনোভাবে, তাহলে তারা সবকিছু নিয়ন্ত্রণ করতে পারবে? কারণ তাদের মধ্যে যেই চর্চা ইদানিংকালে দেখা যায়, সেটা কি মনে হয় আপনার কাছে? না, তাদের ব্যাপারে আমরা খুব হতাশ হয়েছি এখন পর্যন্ত। কারণ আপনি দেখবেন, আমি একটু পেছনে যাই, এই 52 ভাষা আন্দোলন, ছাত্ররা ফিরে গেছে কিন্তু টেবিলে আন্দোলনের পরে। 71 মহান মুক্তিযুদ্ধ, ছাত্ররা ফিরে গেছে টেবিলে। 90 যে আন্দোলন হয়েছে, আন্দোলন শেষে কিন্তু ছাত্ররা ফিরে গেছে টেবিলে। কিন্তু আবার এবার যে ছাত্র ভাইরা আন্দোলন করেছেন, তারা কিন্তু টেবিলে ফিরে যাননি। তারা সচিবালয় মুখী হয়েছেন, বিভিন্ন দপ্তর মুখী হয়েছেন, বিভিন্ন মন্ত্রণালয় মুখোমুখি হয়েছেন। এটা কিন্তু গুড সাইন না। আরেকটি উদাহরণ দিই, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছিলেন তার এক পিয়ন 400 কোটি টাকা মালিক। সেটিতে কিন্তু 15.5 বছর লাগছে। আর আমাদের বন্ধুরা দেখেছি, দুই একজন উপদেষ্টার পিএস বা পিএস, এক্সাক্ট পদ আমি ভুলে গেছি, তারা অল্প দিনে কিন্তু 100 কোটি টাকা মালিক হয়েছে। তারপরে ছাত্র বন্ধুদের দুই একজন দেখেছি সারা রাত সচিবালয়, দিন তো আছে, রাতেও সচিবালয় তদবির করেন। এটি তো, তারপরে চাঁদাবাজির 2-1টি ঘটনা সামনে এসছে বা 10টি ঘটনার সামনে এসছে। এরকম ঘটনা যে কত ঘটেছে আমরা কিন্তু জানি না। কিন্তু আমরা গণমাধ্যমের কর্মী হিসাবে মানুষের যে নাভিশ্বাস, মানুষের কষ্ট, মানুষের যে বেদনা, সেটা কিন্তু আমরা শুনতে পাই। সুতরাং আশাবাদী হচ্ছি না, আশাবাদী হতে পারছি না। আমাদের খুব আশা ছিল, কারণ মহান মুক্তিযুদ্ধের পরে আমাদের যে প্রত্যাশা ছিল, সেই প্রত্যাশা কিন্তু পূরণ হয়নি। তারপর 90 আন্দোলনের পরে আমরা যেরকম দেশ চেয়েছিলাম সেরকম দেশ কিন্তু পাইনি। এবার ভেবেছিলাম যে আমরা একটি ভালো কিছু পাবো, কিন্তু এবার আমরা হতাশ হচ্ছি। মানুষের আশার জায়গাগুলো থাকছে না। মানুষের যে আশা করবে যে একটা সুশাসন পাবো,
একটি গণতান্ত্রিক শাসন ব্যবস্থা প্রতিষ্ঠিত হবে, মানবাধিকার সুপ্রতিষ্ঠিত হবে। আমরা তো পাচ্ছি না। মব সন্ত্রাস করে মানবাধিকার পদে পদে লঙ্ঘন করা হচ্ছে। আপনি অপরাধী, আপনাকে আমি আইনের হাতে সোপর্দ করব। আপনাকে আমি মব সন্ত্রাস করে আপনার কাছে টাকা নিলাম, আপনাকে মারধর করলাম, আবার থানায় দিলাম, এগুলো তো এখন হচ্ছে, অহরহ হচ্ছে। সুতরাং এগুলো দুর্ভাগ্যজনক। তবে শেষ কথা হচ্ছে, তারপর আমরা আশা হারাতে চাই না। আশা আশা নিয়ে তো মানুষ বাঁচে। আমরা আশা করতে চাই দেশে যে এখন পরিস্থিতি চলছে এই অবস্থার উত্তরণ ঘটবে, এবং বাংলাদেশের মানুষ যখনই প্রয়োজন হয়েছে তখনই কিন্তু ঘুরে দাঁড়িয়েছে। যেমন ধরুন 15.5 বছর দুর্বিনীত শাসন ছিল, এক পর্যায়ে মনে হয়েছিল এই শাসন বুঝি কোনোদিনই শেষ হবে না, কিন্তু মানুষ ঘুরে দাঁড়িয়ে সেই শাসনে কিন্তু অবসান ঘটিয়েছে। রাজা ভাই খুব একটি চমৎকার কথা বলেছেন, এবং আমি তার সাথে একমত যে আগামী দিন যারা ক্ষমতায় আসবেন তারা কিন্তু 5ই আগস্ট 2024 সাল মনে রাখতে হবে। একটি দুর্দ্বন্দ্ব প্রতাপশালী সরকার কি নির্মম ভাবে, কি লজ্জাজনক ভাবে তার পরাজয় ঘটতে পারে সেটি কিন্তু আমরা দেখেছি। এবং আরেকটি আশার দিক হচ্ছে, যে এবার যারা আন্দোলন করেছে এটা বিশাল ছাত্র সমাজ জনগোষ্ঠী করেছে। বিশেষ করে ছাত্র যারা আন্দোলন করেছে তারা কিন্তু আগামী 20 বা 25 বছর রাজনীতি সচেতন থাকবে, অনেকে রাজনীতিও করবে। সুতরাং তাদের দৃষ্টি কিন্তু রাজনীতিবিদদের দিকে থাকবে, যে তারা কি করছে, যা ইচ্ছে তাই করলাম, বিনা ভোটে জিতে গেলাম, এই নানা কিছু করেছে। সুতরাং এখন করাটা একটু টাফ হবে বলে আমি মনে করি। সুতরাং রাজনীতিবিদদের কিন্তু সচেতন হওয়ার সময় এসে তারা সেই জায়গাটায় রেজানুল রাজা মানে মনে রাখে কিনা, মানে 5ই আগস্ট গেল, 1 বছর হলো মাত্র, তার মধ্যেই তো অনেকেই ভুলে গেছে বলেই আমাদের কাছে দৃশ্যমান হচ্ছে। মানে যে জনগণকে নিয়ে এত বিক্রি বাট্টা, মানে জনগণকে বেচেই তো রাজনীতি চলে, সেই জনগণের কথা কজনের মনে আছে? ইভেন এই সরকারের কি মনে আছে জনগণের জন্য কতটুকু করা আছে? সংস্কার নিয়ে আছে, আগামী নির্বাচনের নিয়ে, মানে অন্যান্য সব কিছু নিয়ে, কিন্তু জিনিসপত্রের দাম এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি কোনো মনোযোগ আছে? না, ঠিকই আছে, এরকম এরকম প্রশ্ন তো করাই যায়। আসলে অতীতের যে অন্তর্বর্তীকালীন সরকারগুলোকে আমরা দেখেছিলাম, সেখানে কেয়ারটেকার গভর্নমেন্ট যারা আসছিল তারা মূলত তাদের একটাই কাজ ছিল, একটা ইলেকশন দেওয়া। আমাদের বর্তমান সরকার অনেকগুলো এজেন্ডা নিয়ে তাদের কাজ করতে হচ্ছে, এবং সেগুলো এই এই 5ই আগস্টের যে সকল গণ অভ্যুত্থানের পরের যে যারা নেতৃত্ব দিল তাদের আকাঙ্ক্ষা অনুযায়ী সরকারকে, তাদের আকাঙ্ক্ষা, তারা যেটা বলছেন যেটা মানুষের আকাঙ্ক্ষা। এটাও সত্য যে রাজনীতিতে একটা সংস্কার, দেশের রাষ্ট্র কাঠামোতে একটা সংস্কার দরকার। এটা না হওয়ার কারণেই, দীর্ঘদিনের ট্র্যাডিশনাল সিস্টেম চলে আসার কারণেই কিন্তু আমরা সুশাসন থেকে বঞ্চিত হচ্ছিল, এবারে সত্য। কিন্তু এর এরিয়া এতখানি বেশি নিয়ে নেওয়া হয়েছে যে আসলে কোনোটাই মানে শেষ করা যাচ্ছে না, ঠিক মতো করা যাচ্ছে না। অন্য অন্য বড় বড় ইস্যুগুলি কি বলে আনটাচ থেকে যাচ্ছে, যেমন বাজার, সেদিকে মনোযোগ দেওয়ার সময় সরকার পাচ্ছে না। সরকারের উপদেষ্টা মণ্ডলীর একজন উপদেষ্টা, যাদের অতীতে কখনোই সরকার পরিচালনার অভিজ্ঞতা নাই, তাদেরকে একসঙ্গে 4-5টা করে মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করতে হচ্ছে। তো সরকার এর ফলে যাই হবার তাই হয়েছে, অন্য অনেক গুরুত্বপূর্ণ দিকটা উপেক্ষিত থাকছে। তো এখন অবস্থা না, না, আমি ঠিক এই শব্দটা ব্যবহার করতে চাই না। সরকারকে আসলে সরকারকেও তো আমাদের একটু আস্থায় রাখতে হবে, কারণ হচ্ছে যে একটা নির্বাচনের মোটামুটি একটা সময় ঘোষণা করা হয়েছে। সেই নির্বাচনটা দিয়ে একটা পলিটিক্যাল নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করার দায়িত্ব তো এই সরকারকে পালন করতে হবে। সুতরাং সরকারকে আমরা একেবারে বাদও দিতে পারছি না, তাদেরকে আমাদের রাখতে হচ্ছে সঙ্গে, তাদেরকে সমর্থন দিতে হচ্ছে। কিন্তু দুঃখ বা কষ্ট বা হতাশার কথাও সঙ্গে সঙ্গে চলে আসে। বিশেষ করে আমি আবারও বলি, সাদা পাথর এলাকার যে ঘটনাটা, আমি আসলে এটা কোনোভাবেই মেনে নিতে পারছি না যে সরকার কোনো ব্যবস্থাই নিল না। এটা হইতে পারে না আসলে। বিশেষ করে আমাদের রেজওয়ানা হাসান যখন এই মন্ত্রণালয়ের উপদেষ্টা, তিনি কি করে হাত পা গুটিয়ে থাকতে পারলেন বা চেষ্টা করে ব্যর্থ হলেন? তিনি হয়তো বলবেন যে এটা আমার মন্ত্রণালয়ের অধীনে না, এরকম কথা কিন্তু আবার প্রায় শুনি আর কি। কিন্তু যার মন্ত্রণালয়, তারা তো আপনারই কলিগ, আপনারা তো বিপ্লবী একটা সরকার, সাংবিধানিক সরকার, কিন্তু চেতনা তো বিপ্লবী। কেন আপনারা এটা করতে পারবেন না, তাই না? এটা আমি এরকম ব্যর্থতা, সরকারের বেশ কিছু ব্যর্থতার কথা আমরা বলতে পারি চাইলে, কিন্তু
এনিওয়ে ওই ইলিয়াস যেটা এর আগে বললো যে আশা করা ছাড়া তো আসলে আমাদের আমাদের আসলে আর কোনো কিছু করার নাই। জি, এই একদম পরিষ্কার। একটা বিরতি নিয়ে এসে অন্য আলোচনায় যুক্ত হচ্ছে, আপনাদের সঙ্গে থাকবেন আমাদের সঙ্গে। দর্শক আপনারা থাকবেন, আপনারা আছেন সংবাদ সম্প্রসারণ। বিরতির পর আবারও স্বাগত সংবাদ সম্প্রসারণে। আমাদের সঙ্গে অতিথি হিসেবে আছেন মাছরাঙা টেলিভিশনের প্রধান সম্পাদক রেজনুল হক রাজা এবং জাতীয় প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ইলিয়াস খান। দুজনকে আবারও স্বাগত। ইলিয়াস খান, নির্বাচন মানে মোটামুটি এক ধরনের ঘোষণা তো হয়েইছে, ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন। সেখানে নির্বাচন কেন্দ্রিক কথাবার্তা হচ্ছে, তারেক রহমান সাহেব প্রায় প্রতিদিনই কথা বলছে বিভিন্ন ইউনিটের সঙ্গে বিভিন্ন জায়গায়। এবং আজকে একটা জিনিসও জানা গেল যে সালাউদ্দিন আহমেদ বলেছেন জামাতের সঙ্গে জোট হবে না বিএনপির। আচ্ছা, ভালো কথা। তাহলে বিএনপি যাদের সাথে আন্দোলন করলো তাদের সঙ্গে জোট হবে, সমীকরণটা মানে তাহলে বিরোধী দলে কে থাকবে? আমার ঠিক বুঝের মধ্যে পড়ে না। আপনার মতো অবস্থা আমারও। বিএনপির সঙ্গে তো জামাতের দীর্ঘদিন জোট ছিল, আপনি জানেন যে 2001 সালে বিশেষ করে একসঙ্গে ইলেকশন করে একসঙ্গে সরকার গঠন করেছিল। বাট কিছুদিন ধরেই দেখছি যে জামাতের নেতৃবৃন্দ এমন ভাবে কথা বলছেন বিএনপির বিরুদ্ধে, হঠাৎ করে তারা এটি কেন করছেন যে সঙ্গে সঙ্গে বিএনপির কিছু নেতাকর্মীও নানা মন্তব্য করেছেন জামাত সম্পর্কে। তবে এটা একদম রাজনৈতিক বিষয়। ভেতরে আমরা তো সারফেস লেভেল থেকে জানি, আসলে আমরা তো ভিতরে যাইনি, ভিতরে ভিতরে খুব বেশি জানতে পারছি না। বাট আমি শুনেছিলাম যে বিএনপি জামাতের মধ্যে যে জোট না হলো, তাদের মধ্যে যে দূরত্ব সৃষ্টি হয়েছে, পরস্পর কাদা ছড়াছড়ি করছে, এগুলো এগুলো বন্ধ করার জন্য বিএনপির একজন স্থায়ী কমিটির সদস্য এবং জামাতের একজন নেতাকে দায়িত্ব দেওয়া হয়েছে যে আপনারা আলাপ আলোচনা করে মিলমিশ করে ফেলেন। কারণ যে শক্তিগুলো বিএনপি, জামাত, অন্যান্য যে রাজনৈতিক দলগুলো আছে যারা স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন করেছে, তাদের তো এখন আসলে একত্রে থাকার কথা। কারণ তারা যদি একসাথে না থাকে, ঐক্যবদ্ধ না থাকে, ফ্যাসিস্ট শক্তি যে কোনো সময় আবার ফিরে আসতে পারে। ফিরে আসলে তখন যে পরিণতি কি হবে, সব রাজনৈতিক দলগুলোকে সেটি ভোগ করতে হবে। সুতরাং হঠাৎ করে সালাউদ্দিন ভাই এই কথাটি কেন বললেন, এই বিষয়ে একদম উচ্চ পর্যায়ে ডিসিশন হয়েছে কিনা আমার আসলে জানা নেই। জি, রেজনুল রাজা। না, এটা অবাক হওয়ার কিছু না, এটাই তো খুব স্বাভাবিক বলে আমার কাছে মনে হচ্ছে। যখন আওয়ামী লীগ ছিল তখন বিএনপি জামাতের একসঙ্গে থাকার প্রয়োজন ছিল, এখন আওয়ামী লীগ নাই, বিএনপি জামাতের একসঙ্গে থাকার প্রয়োজন নাই। এখন বিএনপি যেমন ক্ষমতা প্রত্যাশী, জামাত ইসলামও ক্ষমতা প্রত্যাশী। এবং তারা এই গণ অভ্যুত্থানের পরে যে যেভাবে তারা রাজনীতি করার সুযোগ পেয়েছে, যেটা অতীতে অন্তত পক্ষে 16-17 বছর সেটা পান নাই, সেই সুযোগটা তারা পুরো পুরো মাত্রায় নিয়েছেন। এবং তাদের ধারণা যে তাদের জনপ্রিয়তা আগের চাইতে বেড়েছে এবং তারা মনে করেন যে ইলেকশনটা আরো বড় হলে তাদের আরো সুবিধা হবে। তো তারা আসলে আমি মনে করি যে তারা ক্ষমতা প্রত্যাশী এবং বিএনপিও ক্ষমতা প্রত্যাশী। সেই কারণে দুজনের মধ্যে তো বিরোধ অনিবার্য এবং তাদের জোট হওয়ার তো কোনো কারণ নাই। এবং বিএনপি জামাত আলাদা ইলেকশন করলে বিরোধী দল নিয়েও তো কোনো চিন্তা নাই, কারণ বিএনপি জিতলে জামাত বিরোধী দল, জামাত জিতলে বিএনপি বিরোধী দল হবে, এই তো স্বাভাবিক। আর এনসিপি আর একটা আমাদের নতুন উদীয়মান যে শক্তি, এই আমাদের বিপ্লবীদের যে দল, বিপ্লবী বলা রাজা ভাই, বিপ্লবী ট্রাম্পটা ইউজ করা আমার মনে হয় এখানে কতটুকু ঠিক আছে, আপনি কি বলবেন? তারা, আমি বলি তারা বিপ্লবী বলে আর কি, হ্যাঁ, তাদের 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 ভাষায় বলছি। তো তারাও চেষ্টা করছে যে কোনো জোট করে, কারোর সঙ্গে জোট করে ক্ষমতায় যাওয়া যায় কিনা, না হলে অন্তত পক্ষে। মানে আমার সঙ্গে একদিন এনসিপির এক নেতার সঙ্গে কথা হচ্ছিল, তারা বলছেন যে আমরা চেষ্টা তো অবশ্যই করবো কারোর সঙ্গে মিলে বা জোট করে ক্ষমতায় যেতে। একান্তই না পারলে আমরা অ্যাটলিস্ট প্রধান বিরোধী দল হওয়ার চেষ্টা করব। সব বিরোধী দল নিয়ে কোনো আশঙ্কা নাই, কোনো সমস্যা নাই। এখানে আশঙ্কা আরেকটা কিনা, কারণ দুইটা দলেরই কিন্তু বলছে উচ্চকক্ষে পিয়ার না হলে তারা নির্বাচনে যাবে না। এটা তো একটা আশঙ্কা, বড় আশঙ্কা আছে। এবং এই দাবিটা তোলার মানে হচ্ছে আপনার এই দাবিটা নিয়ে যদি আমাদের মানতে হয় বা কথা বলতে হয় বা নেগোসিয়েশন করতে হয়, তাহলে অন্তত পক্ষে ফেব্রুয়ারি ইলেকশনটা একটুখানি অনিশ্চিত হয়ে পড়ে। এবং আমি একটু আগে শুনছিলাম আজকে এই সন্ধ্যাতেই নাগরিক পার্টির যুব সংগঠন যারা, সেখানে তাদের একটা আলোচনা সভা চলছে, সেখানেও এরকম কথাবার্তা হয়েছে। শুধু তাই না, সেখানে নাসিরউদ্দিন পাটোয়ারি বলেছেন ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না,
সংস্কার ছাড়া এভাবে নির্বাচন হলে এই সরকারকে যারা নিহত হয়েছেন তাদের লাশ ফেরত দিতে হবে, তাদের মানে জীবন ফেরত দিতে হবে। ব্যাপারটা হচ্ছে এরকম। রাইট। তো এই 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 কথাটা তো এই যে পরিষ্কার করে বলেই দিয়েছে যে ইলেকশন হবে না। তাদের তাদের প্রত্যাশা অনুযায়ী সংস্কার যদি না হয়, একথা কিন্তু জামাত ইসলামও বলছে। তারা বলছে মৌলিক সংস্কার ছাড়া নির্বাচন হবে না। তারা নতুন করে এই যে ধরেন ঐক্যমত্য কমিশনের লম্বা দীর্ঘ অনেকদিন ধরে আলোচনা হয়েছে, সেখানে কিন্তু সংসদ নির্বাচনে পিআর পদ্ধতি বিষয়টা আলোচিত হয় নাই। সংসদের উচ্চ কক্ষে আপার হাউসে কিভাবে নির্বাচন হবে সেটা নিয়ে আলোচনা হয়েছে। সেটার মধ্যেও বিএনপি এবং অন্য দলগুলির মধ্যে একটা ডিভিশন আছে। কিন্তু নিম্ন কক্ষে পিআর এর ব্যাপারে, মানে সংসদ নির্বাচনে পিআর পদ্ধতিতে নির্বাচনের ব্যাপারে জামাত নতুন করে আপনার আওয়াজ তুলছে এবং আন্দোলনে যেতে পারে তারা দরকার হলে, এরকম কথা বলছে। তো আসলে একটি পক্ষ এনসিপি যদি এটা বলেই থাকে যে ফেব্রুয়ারিতে ইলেকশন হবে না, তাদের দাবি দেওয়া না মানলে, তাহলে তো ইলেকশনটা, এবং এই দুই দলের জন্য অবশ্য ইলেকশনটা আর একটু পরে হলে ভালো বলে তারা মনে করছে। আসলে একটি পক্ষ এরা চাচ্ছে বাংলাদেশের নির্বাচন না হোক। আপনি দেখবেন প্রথম বলেছে স্থানীয় সরকার নির্বাচন করতে হবে। কেন করতে হবে? যে তারা পরীক্ষা করবে যে নির্বাচন কমিশন পাস করে কিনা, পারে কিনা। দেখুন, ধরুন স্থানীয় সরকার নির্বাচন হলো, এই যে নতুন দল এনসিপি আছে, বাংলাদেশে একটি মেম্বার চেয়ারম্যান কোথাও কিন্তু জিতবে না, আমি লিখে দিতে পারি। জামাত হয়তো কিছু সিট পেতে পারে, তাহলে বলবে যে নির্বাচন কমিশন ব্যর্থ হয়েছে। ওকে, তাহলে নতুন নির্বাচন কমিশন গঠন করবে, তখন পরীক্ষা করবে কি দিয়ে? তখন তো স্থানীয় সরকার নির্বাচন থাকবে না, আমি পরীক্ষা করব নির্বাচন কমিশন ঠিক আছে কিনা। নাম্বার 2, এখন বলছে পিআর পদ্ধতির কথা। বাংলাদেশে যারা পার্লামেন্ট সদস্য হন, আমরা কিন্তু জানি এটা কিন্তু ব্রিটিশ পার্লামেন্ট না বা উন্নত দেশের পার্লামেন্ট না। এখানে কোন জায়গায় কোন রাস্তায় মাটি কাটতে হবে, কোন গম কাকে দিতে হবে, কোন বিধবা ভাতা কে পাবে, আবার দলের লোক পাচ্ছে কিন্তু সব করেন স্থানীয় এমপি। তিনি কিন্তু তার মূলত কাজ হচ্ছে আইন প্রণয়ন করা, কিন্তু তিনি আইন প্রণয়ন কিন্তু ওদিকে অত গুরুত্ব দেন না, তিনি এইসব কাজগুলো করে থাকেন। তো আমি কাকে ভোট দিব পিআর পদ্ধতিকে জানার কিন্তু সুযোগ নেই। এবং বাংলাদেশের যে বাস্তবতা, একটি সরকার তো 6 মাসও টিকতে পারবে না, কারণ সংখ্যাগরিষ্ঠতা পাওয়া কিন্তু খুব টাফ হবে। কারণ আমরা অতীতে নির্বাচন দেখেছি বিএনপি আওয়ামী লীগ মোটামুটি কাছাকাছি ভোট পায়। আওয়ামী লীগের লোক ধরুন বলে যে আওয়ামী লীগের পতন হচ্ছে, আওয়ামী লীগে তো সব পালিয়ে যায়, ধরুন 50,000 লোক পালিয়ে গেছে, আর সব লোক তো দেশে আছে। তারপরে ধরুন অন্যান্য দল যারা আছে সব মিলিয়ে কিন্তু একটি সরকার স্থায়িত্ব খুব কম সময় হবে। বাংলাদেশের অর্থনীতির জন্য এবং রাজনীতির জন্য দুটি কিন্তু ঝুঁকিপূর্ণ। সুতরাং এগুলো করা হচ্ছে নির্বাচন পেছানো যায় বা নির্বাচন যাতে না হয়। কারণ অনেক দল এখন যে ক্ষমতা ভোগ করছে এটি কিন্তু কোনোদিন করতে পারেনি। তারপরে এই যে নতুন যে দলটি হয়েছে, তারা যেভাবে সারা দেশে দাবড়িয়ে বেড়াচ্ছে, প্রশাসন থেকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী থেকে শুরু করে সব জায়গায়, একটি নির্বাচিত সরকার আসছে তারা কিন্তু এটি পারবে না। এ কারণে তারা চাচ্ছে নির্বাচন পেছাতে। সুতরাং এটি হওয়া কিন্তু দুর্ভাগ্যজনক। নির্বাচন পেছানোর আমি মনে করি কোনো সুযোগ নেই। এবং তারা বলে যে আমাদের কথা মতো যদি সংস্কার না হয় তাহলে নির্বাচন হবে না। এটাই একটা স্বৈরতন্ত্র। আমি সেই জায়গাটা জানতে চাই যে আমাদের কথা মতো এটি কতটুকু গণতান্ত্রিক আচরণ, গণতান্ত্রিক কথা। আমাদের কথা মতো যদি সংস্কার না হয়, আমাদের কথা মতো না চললে নির্বাচন হতে দেওয়া হবে না, নির্বাচনে যাবে না, জনগণ মেনে নেবে না। মানে এই সব জায়গায় কিন্তু জনগণকে বিক্রি করা হয়। আমি একটু যোগ করে শেষ করেছি রাজা ভাই, কয় পার্সেন্ট জনগণ এনসিপির সঙ্গে আছে আমি একটু জানতে চাই। তারা একটু বলুক যে এত পার্সেন্ট জনগণ আমাদের সঙ্গে আছে। না, যেহেতু বিপ্লবে তারা নেতৃত্ব দিয়েছে, বিপ্লবে জনগণ তাদেরকে সমর্থন দিয়েছে, তারা ভাবতেই পারে জনগণ তাদের সঙ্গে আছে। বিপ্লব শব্দটি ইউজ করে আমার মনে হয় রাজা ভাই একটু করেছেন, আপনি করছেন, এটি ঠিক আছে। রাইট। রেজানুল হক রাজা, আপনার কাছে শুনি। না, বিপ্লব ঠিক আছে, বিপ্লব না বলি, গণ অভ্যুত্থানের সারা দেশের মানুষ তাদের নেতৃত্ব মেনে নিয়ে এতে অংশ নিয়েছিল, আওয়ামী লীগের নেতা কর্মীরা ছাড়া, এটা সত্য। সেটি তো মানুষ তখন, মানে আমি যেটুকু বুঝি, মানুষ তখন কেন রাস্তায় নেমেছিল, তাদের একটাই চাওয়া ছিল যে শেখ হাসিনার পতন। সেটি যখন হয়ে গেছে তখন তো মানুষের এখন যার যার লাইনে মানুষ আবার চলে গেছে, যার যার পছন্দ মতো সেই সমর্থন
এনসিপির কাছে পুরোপুরি থাকবে না, এটাই স্বাভাবিক। আমরা যদি রিসেন্ট কিছু জরিপের কথা আহ, ধরি, আপনি ধরেন যে এই দুই দিন আগে তো ব্র্যাক ইউনিভার্সিটির একটা ইনস্টিটিউট তার একটা জরিপ করেছে, সেখানে এনসিপির অবস্থান কোথায় সেটা আমরা সবাই জানি। তো সব জরিপের সব তথ্যই সঠিক সেটাও বলবো না, হুম। কিন্তু এটা আবার দেখলাম, এটাও সত্য যে এনসিপি রিসেন্টলি মাসব্যাপী যে পদযাত্রা কর্মসূচি পালন করেছে পুরো জুলাই মাস জুড়ে, সেখানেও কোথাও কোথাও উপস্থিতি কম দেখা গেলেও কোথাও কোথাও যথেষ্ট মানুষের সমর্থন আমরা দেখেছি। কিন্তু আহ, বড় জমায়েত করা আর ভোট পাওয়া কিন্তু এক কথা না। জি। তাহলে তো আপনার এই যে আমাদের যে ইসলামী দলগুলো আছে, তাদের ইসলামী জলসায় মাহফিলে যেই পরিমাণ লোক হয়, তারা তো ভোট তো সেই পরিমাণ পায় না। এটাও তো আমরা দেখেছি। জি। এনিওয়ে, কে কার পক্ষে আছে না আছে, একটা ফ্রি ফেয়ার ইলেকশন হলেই সবকিছু পরিষ্কার হবে। হুম। তবে নির্বাচন পিছিয়ে দেওয়ার চেষ্টা যদি হয়, কেউ যারা করবেন তাদের উদ্দেশ্য কোনোভাবেই যে মহৎ না, এটা বিনা দ্বিধায় বলা যেতে পারে। এখন জি। খুব দ্রুত, যেহেতু এই সরকারের সামর্থ্য নিয়ে প্রশ্ন উঠেছে, আহ, সরকার অনেক কিছু করতে পারছে না, যেটা বললাম রেজওয়ানা হুম। হাসানের জি। অসহায় উদ্ধৃতি। তো অসহায়ত্ব। সেই ক্ষেত্রে একটা একটা পলিটিক্যাল গভর্নমেন্টের যে একটা শক্তি থাকে, স্ট্রেংথ থাকে সারা সারা দেশ জুড়ে, হুম। তাদের একটা প্রভাব থাকে, সেই জন্য হলেও দেশটাকে সঠিক পথে তুলে রাস্তায় আনার জন্য একটা একটা আনতে নির্বাচন চেষ্টা খুব করলে জরুরি, তারপর সংশয় থেকে যায়। জি। দল নির্বাচিত রাজনৈতিক শক্তি দরকার। জি। তারপর সংশয় বারবার চলে আসছে, এবং বাংলাদেশে এখন এই মুহূর্তে সবচেয়ে বড় দল বিএনপি সবচেয়ে বেশি সংশয়ের কথা বলছে নির্বাচন নিয়ে। কেন, এই জায়গাটা নিয়ে আলোচনা করতে চাই। একটা ছোট বিরতি নিয়ে আসি। দর্শক, আপনারা আছেন সংবাদ সম্প্রসারণের সঙ্গে। একটা বিরতির পর আবারও স্বাগত। সংবাদ সম্প্রসারণে অতিথি হিসেবে আছেন রেজানুল হক রাজা এবং ইলিয়াস খান। ইলিয়াস খান, ওই যে আলোচনাটা ছিলাম সেখানে আজকে আবার নাহিদ ইসলাম বলেছেন জুলাই ঘোষণাপত্রে ছাড় দিয়েছেন তারা, কিন্তু জুলাই সনদে এক চুলো ছাড় দেবেন না। পাশাপাশি আবার কালকে বৈঠক করেছেন মার্কিন ভারপ্রাপ্ত রাষ্ট্রদূতের সঙ্গে। আজকে আবার ঐকমত্য কমিশনের দুই নেতা বৈঠক করেছে সে একই জায়গায়, মানে আমি ঠিক জানি না, আপনি ভালো বলতে পারবেন। যাতে না হয় সব ধরনের চেষ্টা চালাচ্ছে। কারণ আমি 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 সরি টু সে, এখন দেশব্যাপী যে কি বলে ক্ষমতা তো কিছু নাই, ক্ষমতা দেখাচ্ছে তারা, একটু নির্বাচিত সরকার আসতে তো পারবে না, এই জন্য পাগল হয়ে গেছে। তাদের কথার স্টাইল দেখেন, তারা পুরো ন্যাশনালকে ডিক্টেট করছে। আর আপনি আগে একটি কথা বলেছিলেন, না রাজা ভাই বলেছিলেন, যে তাদের নেতৃত্বে পুরো দেশবাসী এক হয়েছিল না। আমি এই বক্তব্যের সাথে একমত না। বিএনপি সহ জামাত সহ অন্যান্য যে দলগুলো 15.5 বছর আন্দোলন করেছে, তারপরে জেল খেটেছে, ঘরে ঘুমাতে পারেনি, গুম হয়েছে, তাদের সব মিলে কিন্তু ওর পরিস্থিতির সৃষ্টি হয়েছিল। 36 দিনে সব হয়ে গেছে, এটি ভাবার কোনো কারণ আছে বলে আমি মনে করি, এবং তাদের নেতৃত্বে কিন্তু পুরো দেশবাসী এক হয়েছে। এই কথার সাথে আমি একমত প্রসঙ্গে, যে কথাটা আমি বলছিলাম, তারা নির্বাচনটি পেছাতে চায় না। নির্বাচন না হোক, তারা এখন যে কর্মকাণ্ড করছে, যা কিছু করে বেড়াচ্ছে, এটা তো আমরা জানি, আমরা গণমাধ্যমের কল্যাণে। আর এখন কোনো কিছু লুকিয়ে রাখা যায় না, এখন কোনো কিছু লুকিয়ে রাখা যায় না। এই যে কথাটা আগেও বলেছি, দু একটা ঘটনা একটু ঘটনা হাজার হাজার ঘটাচ্ছে। নির্বাচিত সরকার আছে, এটি ঘটনা কিন্তু একটু টাফ হবে। শুনুন, তারা চাচ্ছে নির্বাচনটি না হোক, এই সরকারই থাকুক। কিন্তু অনির্বাচিত সরকারের ইতিহাস বাংলাদেশ কিন্তু খুব ভালো না। আমরা জানি যে তথাকথিত 111-এ 2 বছর ক্ষমতায় ছিল, তারপর কিন্তু তাদের দেশ ছেড়ে পালিয়ে যেতে হয়েছে। একজন নাকি বার্গার বিক্রি করে মার্কিন যুক্তরাষ্ট্রে, আর একজন কি যেন করে, শুনি আমরা এগুলো। সুতরাং এইসব বাদ দিয়ে শুভবুদ্ধির উদয় হওয়া উচিত। আর তারা এই সংবিধান তারা মানে না, নানা কিছু বলছে। এই সংবিধানের দোষ তৈরি কোথায় কোথায় সেটি আপনি বলুন, সেটি সংশোধন করা যায় নাকি আমরা দেখি। এই সংবিধান নানা কিছু, তারা মনে হয় যে দেশ একটা ভেস্তখানা বানাবে, কিন্তু সাম্প্রতিক যে তৎপরতা, এটাই তো আমরা বুঝি তারা কেমন দেশ উপহার দিলেন। সুতরাং এইসব বাদ দিয়ে গণতন্ত্রের পথে আসুন। গলার রক ফুলিয়ে গণতন্ত্রকে বিপন্ন করার চেষ্টা চালাবেন না, এর রেজাল্ট কিন্তু ভালো হবে না। কারণ বাংলাদেশের মানুষ শেখ হাসিনা গণতন্ত্র হত্যা করেছিল, তাকে জবাব দিয়েছে। আপনারা দাবি করেন যে আপনারাই সব করেছেন, গণতন্ত্র উদ্ধার করেছেন। আপনারা যদি আবার গণতন্ত্র হত্যা করতে চান, আপনাদের বিরুদ্ধে জনগণ দাঁড়াবে। এটি আমার বক্তব্য। রেজানুল রাজা। না, ইলিয়াস যেটা আমার সাথে একটু ডিফার করলো, ওইটা আমি একটু বলতে চাই যে না, আমরা যে গণঅভ্যুত্থানটা দেখলাম, সেখানে নেতৃত্ব তো ছিল এই হাসনাত, সার্জিস, নাহিদ রায়, সেটাই আমি বলছি। সেই হিসাবে তাদের নেতৃত্বে
বাকিরা সবাই অংশ নিয়েছে। একটা পর্যায়ে এসে সব স্রোত এই তাদের পিছনেই তো ঐক্যবদ্ধ হয়েছিল। এটা তো সত্য। বিএনপির নেতৃত্বে ১৫ বছর আন্দোলন হয়েছে, কিন্তু সেই আন্দোলন তো সফল হয় নাই। যদিও আন্দোলনের এই গণঅভ্যুত্থানের প্রেক্ষাপটটা তৈরি করার ক্ষেত্রে বিএনপির একটা বড় ভূমিকা ছিল, তাতে কোনো সন্দেহ নাই। আমি সেই সেন্সে বলেছি যে তারা নেতৃত্বে ছিল। সবাই তাদের সঙ্গে যুক্ত হয়েছিল ওই সময়টার, পার্টিকুলার ওই সময়টার কথা আমি বলতে চাচ্ছি। আরেকটা কথা আপনি বলছেন যে বিএনপির ষড়যন্ত্রের কথা বলছে, হতাশা জানাচ্ছে বা নানা ধরনের ষড়যন্ত্রের কথা বলছে। এটা হুম। তো ওই মানে আ এইগুলি যেগুলি ধরেন এই যে আজকে এনসিপির আ সমাবেশ থেকে যে কথাগুলি আসছে যে নির্বাচন ফেব্রুয়ারিতে হবে না। হুম। আমাদের সংস্কার মৌলিক সংস্কার করতে হবে এবং নতুন সংবিধান আ দিতে হবে আগে, তারপরে ইলেকশন। জামাত ইসলামও তাই অনেক কিছু দাবি জানাচ্ছে, বললাম তো আগেই যে পিআর পদ্ধতিতে নির্বাচন হইতে হবে, মৌলিক সংস্কার করতে হবে। এগুলোকে বিএনপি মনে করছে যে ষড়যন্ত্র, নির্বাচন পেছানোর কৌশল। হুম। এটা সত্য যে এই সমস্ত দাবি মানতে হলে আপনাকে ধরেন নতুন সংবিধান যদি করতে হয়, আপনি কিভাবে করবেন? সংবিধান করার পথ তো সংসদেই একমাত্র নতুন সংবিধান সংশোধন করা যেতে পারে। আর আরেকটা হইতে পারে গণপরিষদের মাধ্যমে। ওই যে ওইটাই তারা তো চাচ্ছে। আগে তাহলে গণপরিষদ নির্বাচন করতে হবে। সেটি তারা চাচ্ছে। তাহলে তো সংসদ নির্বাচন আ আপনার পিছিয়ে যাচ্ছে। তো এইটাকেই বিএনপি ষড়যন্ত্র মনে করছে এবং রাজনৈতিক দিক থেকে তারা এরকম আ আশঙ্কা করাই স্বাভাবিক। কারণ বিএনপি তো ধরেন আ এখন পর্যন্ত বিএনপি সবচাইতে আ ক্ষমতা প্রত্যাশীদের মধ্যে ১ নম্বর দাবিদার। সেই হুম। হিসেবে বিএনপি চায় যে স্মুথলি আপনার ইলেকশনটা হোক এবং ইলেকশন হলে তারাই জিতবে এরকম তারা আশা করে। দেখেন সরকার সম্পর্কে ধরেন এই ফেব্রুয়ারিতে ইলেকশন বিষয়টা সেটেল হওয়ার আগ পর্যন্তও কিন্তু বিএনপি প্রায়ই সরকারের সমালোচনা করত। হুম। কখনো তাদের নিরপেক্ষতা নিয়েও প্রশ্ন তুলেছিল। জি। এখন এই ফেব্রুয়ারিতে ইলেকশনটা সেটেল হওয়ার পর থেকে তো আপনি দেখবেন বিএনপি কিন্তু সরকারের বিরুদ্ধে কোন ধরনের কোন কথা বলছে না। হুম। মানে বড় আপনার তারা সরকারকে সর্বতভাবে সমর্থন করে যাচ্ছে। হুম। এটাই রাজনৈতিক কৌশল তাদের। জি। সেই দিক থেকে তাদের এই পরিবর্তনটা জি। হয়েছে। একদম, একদম যারা পরিষ্কার। এর বিরুদ্ধে কথা বলছে হ্যাঁ, তাদেরকে তারা ষড়যন্ত্র হিসেবে একদম আখ্যা পরিষ্কার। দেয়। জনক রাজা এবং ইলিয়াস খান, অনেক ধন্যবাদ, কৃতজ্ঞতা আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। দর্শক, এই ছিল আজকের সংবাদ সম্প্রসারণে। ডিবিসির সঙ্গে থাকবেন।